তো আমরা ফাইনালি পেয়ে গেলাম দ্য বয়েজের সিজন 4। অনেক অজানা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, আবার অনেকের কাছে এই সিরিজটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে সেটা জেনে আমার কি, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং এই ভিডিওতে আমি দ্য বয়েজের সিজন 4 এর যে মেইন প্লটটা রয়েছে সেটাকে এক্সপ্লেন করব এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেটা অবশ্যই এই সিরিজে ঠিক মতন এক্সপ্লেন করা হয়নি। তো একটা মেজর স্পয়লার ওয়ার্নিং দিয়ে শুরু করা যাক। তো প্রথম এপিসোডের শুরুতেই আমরা কংগ্রেস ওম্যান ভিক্টোরিয়া নিউম্যানকে দেখতে পাই। এই মেয়েটার মধ্যে সুপার পাওয়ার্স রয়েছে। সে একটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন চালাচ্ছে। অ্যাকচুয়ালি বর্তমানে যে তাদের প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে রবার্ট সিঙ্গার, তারই সাপোর্টে সে ক্যাম্পেইন চালাচ্ছে। অন্যদিকে আমরা দ্য বয়েজের বাকি সদস্যদেরও সেই স্থানে দেখতে পাই যারা ছদ্মবেশে গিয়েছে। তারা সেখানে ভিক্টোরিয়া নিউম্যানকে হত্যা করতে গেছে। স্বয়ং সিআইএ এই বয়েজদের মদত দিচ্ছে। তবে আনফর্চুনেটলি আমাদের হোমল্যান্ডারও সেখানে উপস্থিত ছিল, যার মুখটা দেখে একেবারেই খুশি লাগছিল না। তার হাতে একটা চুল বা একটা লোম দেখতে পাই, সেটা কোথাকার সেটা আমাকে জিজ্ঞেস করবেন না। তবে সেটা সাদা রঙের, কথার অর্থ হচ্ছে যে তার বয়স হচ্ছে। তবে সে সেখানে কি করছে? সে ভিক্টোরিয়া নিউম্যান প্রথম থেকেই তো সে সেই সুপার হিরোদের এগেনস্টে বিপক্ষে নানান ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। সেখানে হোমল্যান্ডারকে দেখে সে একটু অবাক, যদিও হোমল্যান্ডার জানায় যে আমেরিকায় যতবারই নতুন নতুন প্রেসিডেন্ট এসেছে প্রত্যেককেই হোমল্যান্ডার সাপোর্ট জানিয়েছে। হোমল্যান্ডার সেখানে গেছে সাপোর্ট গ্যাদার করার জন্য। তাকে তার ক্ষমতা টিকিয়ে রাখতে হলে দেশের সাপোর্ট তো প্রয়োজন। অন্যদিকে হোমল্যান্ডারের ছেলে রায়ান এবং ভিক্টোরিয়ার মেয়ে জোই, তারা দুজন আলাদা গল্প করছে। যেতে যেতে রায়ান বিলি বুচারকে দেখতে পায়। এখন বেচারা রায়ানের পক্ষে না এইখানে বিচার করাটা খুবই মুশকিল যে সে কার দলে যাবে। বুচারের কাছে যাবে নাকি হোমল্যান্ডারের কাছে যাবে, কারণ হোমল্যান্ডার তার বায়োলজিক্যাল ফাদার। এখন রায়ানের কিভাবে জন্ম হয়েছে, তাদের মধ্যে কি ঝামেলা, এইগুলো তো আপনারা আগের সিজনেই দেখেছেন। আর যদি না দেখে থাকেন তো দ্য বয়েজের কমপ্লিট প্লেলিস্ট বানানো রয়েছে আমার, সেটা ডেফিনেটলি চেক আউট করবেন। তো বুচারকে দেখে রায়ান একটু কনফিউজড। অন্যদিকে হোমল্যান্ডারও সেখানে চলে এসেছে এবং হোমল্যান্ডার কখনোই চায় না যে তার ছেলে বিলি বুচারের কাছে যাক। সেখানে হোমল্যান্ডারের মুখ থেকে রায়ান জানতে পারে যে বিলি বুচার অসুস্থ, শীঘ্রই সে মারা যাবে। একই সাথে হোমল্যান্ডার চায় না যে বুচার তার ছেলেকে ম্যানিপুলেট করুক, সেই কারণে হোমল্যান্ডার রায়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের বয়েজরা অর্থাৎ ফ্রেঞ্চি এবং কিমিকো ভিক্টোরিয়া নিউম্যানের ঘরে ঢুকে চুপচাপ তার ওষুধে কিছুটা বিষ মেশানোর চেষ্টা করে। তবে নিউম্যানের মেয়ে অর্থাৎ জয়ী সেখানে চলে আসে এবং সবকিছু দেখে নেয়। প্রথমে তো মনে হচ্ছিল যে সেটা একটা বাচ্চা মেয়ে, কি বা করবে। তবে আমরা আগেই তো দেখেছিলাম যে ভিক্টোরিয়া নিউম্যান তার মেয়ের শরীরে সেই কম্পাউন্ড ভি পুশ করেছিল, অর্থাৎ সেই ওষুধ যেটার দ্বারাই সুপার হিরোদের তৈরি করা হয়। স্বাভাবিকভাবেই জয়ী সেখানের মানুষগুলোকে, মানে সিআইএ এর অফিসিয়ালগুলোকে নিষ্ঠুরভাবে হত্যা করা শুরু করে। কিমিকোর সাথে লড়াই হয় তার, এবং জয়ী কিমিকোর একটা হাতও ছিঁড়ে দেয় এবং তারা সময় মতন কোনো মতে সেখান থেকে পালায়। কিমিকো যথেষ্ট ঘায়েল ছিল, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ তার শরীর রিজেনারেট হয়, অর্থাৎ তার ক্ষতস্থানগুলো তাড়াতাড়ি বুঝে যায়। এখন নিউম্যান তো সবই বুঝতে পেরে গেছে যে এই বয়েজরা এসেছে তাকে হত্যা করার জন্য, এবং সে সরাসরি হিউইর সাথে কথা বলতে চলে যায়। এখন বয়েজরা তো তাদের মিশন করতে এসেছে। হিউয়ের কাছে এক টাইপের অ্যাসিড ছিল যেটা সে নিউম্যানের মুখে ছুঁড়ে মারে, যেটা নিউম্যানের জামা তো জ্বালিয়ে দেয়, তবে নিউম্যানের কিছু হয় না। বিলি বুচার এসে চুপচাপ নিউম্যানের মাথায় একটা গুলিও মারে, যে গুলিটা রিফ্লেক্ট হয়ে চলে যায়, নিউম্যানের কিছু হয় না। ভিক্টোরিয়া নিউম্যান এইসব দেখে জাস্ট অবাক যে এরা কি সত্যি পাগল হয়ে গেল, মানে সামান্য গুলি অ্যাসিডে তার তো কিছুই হবে না, এরা কেন এখানে ব্যর্থ প্রচেষ্টা করছে। ভিক্টোরিয়া নিউম্যান সেখানে তাদের কোনো ক্ষতি করে না, সিম্পলি বুঝিয়ে চলে যায় যে সে কারোর ক্ষতি চায় না, সে ঝামেলা চায় না। অন্যদিকে সিআই এর হেডকোয়ার্টারে আমরা অর্থাৎ মাদার্স মিলকে দেখতে পাই। বুচারও সেখানে ছিল এবং প্রেসিডেন্ট সিঙ্গারও সেখানে ছিল। যেমনটা বললাম, স্বয়ং প্রেসিডেন্ট নিজে ভিক্টোরিয়া নিউম্যানকে হত্যা করার চেষ্টা করছে। ভিক্টোরিয়াকে হত্যা করার একটাই কারণ হচ্ছে যে সে একটা সুপার হিরো এবং এই সরকারি দপ্তর থেকে তাকে সরাতে হবে। অন্যদিকে সেই প্রাক্তন সিআইএ এজেন্ট গ্রেস ম্যালোরিকেও সেখানে আমরা দেখতে পাই, যে বুচারকে মিশন দিয়েছিল যে হোমল্যান্ডারের ছেলে অর্থাৎ রায়ানকে ফিরিয়ে আনার জন্য। কেন? দেখুন, রায়ান হচ্ছে একটা ন্যাচারাল বর্ন সুপার হিরো এবং তার মধ্যে সেই হোমল্যান্ডারকে হত্যা করার মতন অ্যাবিলিটি রয়েছে, তবে সেটা করার জন্য তো আগে রায়ানকে আনতে হবে। অন্যদিকে বুচারকে আমরা দেখতে পাই, সে তার পুরনো এক সঙ্গীর সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে জো কেসলার। তারা দুজনেই প্রাক্তন সৈনিক ছিল এবং একটা মিশনের দরুন জো কেসলারের সাথে বিলি বুচার আলাদা হয়ে গেছিল এবং সে ভেবেছিল যে জো কেসলার সম্ভবত মারা গিয়েছে, তবে সে মারা যায়নি। এই মানুষটা আচমকা উদয় হয়েছে এবং সে বিলি বুচারের সাথে হাত মিলিয়েছে। তারা দুজন মিলে এই সুপার হিরোদের সম্পূর্ণভাবে ধ্বংস করবে। অন্যদিকে আমরা ডিপ্রেসড হোমল্যান্ডারকে দেখতে পাই। এই জিনিসটা তার আশেপাশের বাকি মানুষরাও লক্ষ্য করছে, সেই কারণেই তার মুখের উপরে কেউ কিছু বলার সাহসটাই পাচ্ছে না। হোমল্যান্ডার যা বলছে তারা সেটাতেই রাজি হয়ে যাচ্ছে এবং তাতে হোমল্যান্ডার আরও খচে যাচ্ছে।
যাই হোক, সেই সুপার হিরোদের গ্রুপ দ্য 7 যেটার নাম, সেখানে তো সুপার হিরোদের সংখ্যা প্রায় কমে এসেছে। নতুন দুটো মেম্বারদেরও তাদেরকে অ্যাড করতে হবে। বাই দ্য ওয়ে, আগের সিজনে তো আমরা দেখেছিলাম যে হোমল্যান্ডার ব্ল্যাক নোয়ারকে হত্যা করেছিল, তবে এটাকে অবভিয়াসলি সেই ব্ল্যাক নোয়ার মারা গিয়েছে, যেটা জানতে পেরে আমি সত্যি খুবই দুঃখ পেয়েছিলাম। যাই হোক, দুঃখ পেয়ে কি লাভ। সো এই ভর্ট কোম্পানি আর একজন সুপার হিরোকে ব্ল্যাক নরের ড্রেসটা পরিয়ে এখানে রেখে দিয়েছে এবং গোটা দুনিয়াবাসী জানেও না যে আসল ব্ল্যাক নর মারা গিয়েছে। যাই হোক, গোটা দেশ জুড়ে কিন্তু আমরা এক টাইপের প্রোটেস্ট লক্ষ্য করতে পারছি। মানুষেরা দুটো দলে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে স্টারলাইটার, যারা স্টারলাইটের পক্ষে লড়ছে, আর একদল হচ্ছে যারা হোমল্যান্ডারকে সাপোর্ট করছে, যাদেরকে আবার হোম টিমার বলা হচ্ছে। এরই মাঝে একটা মেয়ে বেশ পপুলার হয়ে গেছে, মানে তার পডকাস্টগুলো, তার নাম হচ্ছে ফায়ার ক্র্যাকার, এবং সে একটা পডকাস্ট চালায় যেটার নাম হচ্ছে ট্রুথ বম উইথ ফায়ার ক্র্যাকার। অন্যদিকে আমাদের বয়েজের সদস্যরা বিলি বুচারকে তাদের গ্রুপ থেকে আলাদা করার চেষ্টা করছে। কারণটা খুবই সিম্পল, কারণ প্রতিবারই বুচার কোনো না কোনো ঝামেলা পাকিয়েই দেয়। মানে তারা যেভাবে প্ল্যান করে বুচার ঠিক উল্টোটাই করে। তো সেই কারণে বুচারকে বার করার প্ল্যান হচ্ছে। তবে হিউই কিন্তু বুচারকে খুবই ভালোবাসে, সে এটা চায় না। বুচার পরে চলে যায় ভিক্টোরিয়া নিউম্যানের সাথে আলাদা সাক্ষাৎ করার জন্য। এখন নিউম্যান তো জানে যে হিউইর কাছে ভিক্টোরিয়া নিউম্যানের কিছু ফাইলস রয়েছে, যেটা তার এগেনস্টে ব্যবহার করা যেতে পারে। আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বলছি। ভিক্টোরিয়া নিউম্যান একজন সুপার হিরো, যেটা আপনারা জানেন, এবং রেড রিভার নামক একটা ইনস্টিটিউট ছিল যেখানে ভিক্টোরিয়া নিউম্যান তার ছোটবেলাটা কাটিয়েছে। সেই রেড রিভারে ম্যাক্সিমাম সেই সুপার হিরোদের ডাকা হতো যারা অনাথ। এখন সেই রেড রিভারের গোপন ফাইলটা যদি ফাঁস হয়ে যায় তো ভিক্টোরিয়ার ব্যাপারে সবাই সবকিছু জেনে যাবে। তো ভিক্টোরিয়া সেই ফাইলটা নিজে হাতে চাইছে। বুচার যদি তাকে সাহায্য করে তাহলে ভিক্টোরিয়া বুচারকেও সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? ওয়েল, এই বয়েজের একটা স্পিন অফ সিরিজ বেরিয়েছিল, এটাও আশা করি দেখেছেন, প্লেলিস্টে পেয়ে যাবেন, যেটার নাম হচ্ছে জেন ভি, যেখানে আমরা দেখেছিলাম যে সায়েন্টিস্টরা এক টাইপের ভাইরাস বানিয়ে ফেলেছিল যেটাতে সুপার হিরোদের হত্যা করা সম্ভব। তবে সেই ভাইরাসটা অতটা শক্তিশালী না যেটাতে হোমল্যান্ডার মারা যাবে। তো এই ক্ষেত্রে ভিক্টোরিয়ার সাহায্য প্রয়োজন তার। তো এরই মধ্যে ছোটোখাটো কিছু ইভেন্ট ঘটেছে। হিউইর পিতাকে আমরা দেখি সে অসুস্থ, হসপিটালে রয়েছে এবং সে কোমায় চলে গেছে। অন্যদিকে স্টারলাইটের যে গ্রুপটা ছিল সে গ্রুপের একজন মেম্বারকে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে কলিন, এবং সেই কলিনের সাথে ফ্রেঞ্চির একটা আবার রিলেশন তৈরি হয়েছে। যদিও কমিক্সের স্টোরি অনুযায়ী ফ্রেঞ্চি কিন্তু একজন বাইসেক্সুয়াল। বহু বছর আগে ফ্রেঞ্চি যখন এই বয়েজের সদস্য ছিল না, মানে এই বয়েজ নামক গ্রুপটা যখন তৈরিও হয়নি, ফ্রেঞ্চি তখন একটা রাশিয়ান গ্যাংয়ের সাথে কাজ করত, যাদের বস ছিল লিটল নিনা। সো সেই লিটল নিনা ফ্রেঞ্চিকে পাঠিয়েছিল একটা ফ্যামিলিকে হত্যা করার জন্য, এবং সেই ফ্যামিলিটা ছিল এই কলিনেরই ফ্যামিলি। তার পিতা তার বোনকে ফ্রেঞ্চি হত্যা করেছে, তবে ফ্রেঞ্চি এই জিনিসটা, এই সত্যটা এখনও গোপন রেখে দিয়েছে। অন্যদিকে আমরা হোমল্যান্ডারকে দেখতে পাই যে ছদ্মবেশে চলে যায় আর একটা মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য, যার নাম হচ্ছে সিস্টার সেজ, এবং এই মেয়েটার সুপার পাওয়ার হচ্ছে সে নাকি পৃথিবীর সবথেকে স্মার্টেস্ট ওম্যান, তার বুদ্ধিমত্তা চরম। এবং হোমল্যান্ডার ফাইনালি রিয়েলাইজ করেছে যে তার বুদ্ধিতে তো কোনো জিনিসই হচ্ছে না, সফল তো হচ্ছে না সে, তার একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। তারপরে আমরা মাদার্স মিল্ক, ফ্রেঞ্চ এবং বাকি লোকেদের দেখতে পাই তারা একটা মিশনে যাচ্ছে। সিআইএ তাদের এই মিশনটা দিয়েছে। টড নামক একজন মানুষ রয়েছে, তার পিছু তাদের করতে হবে। তারা টডকে ফলো করে যে একটা অদ্ভুত বিল্ডিংয়ে যায়। তবে টড সেখানে একা ছিল না, আরও দুজন মানুষও সেখানে ছিল। তারা হচ্ছে হোমল্যান্ডারের বিগেস্ট ফ্যান। তবে সেজ নামক সেই মেয়েটাও সেখানে উপস্থিত ছিল। সো টড এবং বাকি লোকেরা ভেতরে প্রবেশ করার পর দেখতে পায় যে হোমল্যান্ডার সেখানে রয়েছে। এটা তো তাদের চরম সৌভাগ্য যে হোমল্যান্ডারকে তারা নিজের চোখের সামনে দেখছে। তবে কে জানতো যে হোমল্যান্ডারের মাথায় অন্য প্ল্যান রয়েছে। তবে হোমল্যান্ডারের প্ল্যান না এটা, যেমনটা বললাম, সেই সেজ তার বুদ্ধিমত্তা, সে হোমল্যান্ডারকে যেভাবে বলছে সে সেইভাবেই করছে। সেই স্থানে উপস্থিত ছিল ডিপ, এ ট্রেন এবং ব্ল্যাক নোয়ার। তাদের তিনজনকে একটা করে বেসবল ব্যাট দেওয়া হয়। হোমল্যান্ডার তাদের আদেশ করে যে তার সেই 3 ফ্যানকে পিটিয়ে সেখানে হত্যা করা হোক, এবং তারা সেটাই করে। সবাই এই কাজটা মজায় করলেও আমরা এ ট্রেনকে দেখতে পাই যে সে মোটেও মজা পাচ্ছে না। ইভেন সে কিন্তু একবারও ব্যাট চালায়নি। তবে সেই বিল্ডিংয়ের বাইরে থেকে আমাদের বয়েজরা তো নজর রাখছিল। তারা হোমল্যান্ডারকে দেখে অবাক যে সে এখানে কী করছে। তার তো ট্রায়াল হওয়ার কথা আজকে। ট্রায়াল কারণ আপনাদের হয়তো মনে রয়েছে যে আগের সিজনের লাস্টে আমরা দেখেছিলাম যে হোমল্যান্ডার একটা মানুষকে লেজার মেরে একদম হত্যা করে দিয়েছিল, কারণ সেই মানুষটা একটা বোতল, প্লাস্টিকের বোতল হোমল্যান্ডারের ছেলের গায়ে ছুঁড়ে মেরেছিল। সো সেই হত্যারই একটা ট্রায়াল চলছে, এবং সেই ট্রায়াল বিল্ডিংয়ের বাইরে স্টারলাইটার্স এবং হোম টিমার্সরা চরম প্রোটেস্ট চালাচ্ছে।
সেজ তখন একজন স্টারলাইটার সেজে একজন হোম টিমার্সের গায়ে একখানা ড্রিঙ্কস ছুঁড়ে মারে, আর তখনই ব্যাপারটা কন্ট্রোলের বাইরে চলে যায় এবং হোমল্যান্ডারের যে সেই 3 ফ্যানকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের বডিগুলো সেই ঝামেলার মাঝখানে ফেলে রাখা হয় এবং দোষ পড়ে সেই স্টারলাইটার্সদের উপরে, যে যারা নাকি এই নিরীহ হোমল্যান্ডারের ফ্যান্সদের উপরে উগ্রতা দেখিয়েছে, যার ফলে অবশ্যই স্টারলাইটার্সদের উপরে একটা হেড ছড়াবে। অন্যদিকে সেই ডিপ, যার সাথে আবার একটা অক্টোপাসের ভালোবাসা হয়েছে, সেই অক্টোপাসটার নাম হচ্ছে অ্যাম্ব্রোসিয়াস। ডিপ সবাইকে বলেছিল যে সেই অক্টোপাসটাকে সে দূরে ছেড়ে দিয়ে এসেছে, তবে না, তার ঘরেই চুপচাপ লুকিয়ে রেখেছে সে। তারপরে আমরা হিউইকে দেখতে পাই যে তার পিতার পাশে বসে কাঁদছে। যে মুহূর্তটা তার পিতার কাছে থাকার প্রয়োজন ছিল তখন হিউই সেখানে ছিল না, সেটারই দুঃখ সে প্রকাশ করছে। আর তখনই হিউইর মা সেখানে এসে পৌঁছায়। মোটমাট তার মা তাকে বহু বছর আগে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, সেখানে কেন এসেছে। অন্যদিকে বুচার এবং নিউম্যানের মধ্যে তো একটা ডিল হয়েছিল, বুচার নিউম্যানকে তার সেই পুরনো ফাইলটা ফেরত দিয়ে দেবে, কিন্তু বুচার সেটা করে না। এরই মধ্যে আমরা বুচারকে দেখতে পাই যে সে কিছু হ্যালুজিনেট করছে, অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে, তার হাত পা কাঁপছে, সে তার স্ত্রীকেও সামনে দেখছে, অর্থাৎ বেকা, যে অবশ্যই বহু আগেই মারা গেছে। মোটমাট কথা বিলি বুচার সে অসুস্থ। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে সেই ডাইরেক্টর, যার নাম হচ্ছে অ্যাডাম ব্রুক, সে সিনেমা বানাচ্ছে এবং গল্পের নায়ক হচ্ছে এ ট্রেন। সিনেমার নাম হচ্ছে ট্রেনিং এ ট্রেন, অর্থাৎ এটা হচ্ছে সেই মুহূর্তের গল্প যখন এ ট্রেন একটা সাধারণ ছেলে থেকে যে ড্রাগস পাচার করতো সেখান থেকে একটা সুপার হিরোতে পরিণত হবে, এবং তার কোচ হচ্ছে তার হাই স্কুলের টিচার। তবে এ ট্রেন এই কাজটা করে বা এই সিনেমাটা করে একদমই খুশি নয়, কারণ সে জানে যে তার কোচ ছিল তার নিজেরই বড় ভাই, একই সাথে সে কোনো ড্রাগ রানারও ছিল না। অন্যদিকে আমরা হিউইকে দেখতে পাই যে তার মাকে দেখে একদমই খুশি না যে তার মা এখানে কি করছে। এত বছর হয়ে গেল, তার মা কোনোদিন তার এবং তার পিতার খবর নিতে আসলো না, এখন তার মা কি করছে। হিউই এটা শুনে অবাক যে তার পিতা পাওয়ার অফ অ্যাটর্নি তার মায়ের নামে করে দিয়ে গেছে, অর্থাৎ তার অনুপস্থিতিতে বা তার কিছু হয়ে গেলে ক্ষমতা তার মায়ের কাছে যাবে। হিউই বুঝতে পারছে না যে তার পিতা এই কাজটা কেন করলো, তার মা নিশ্চয়ই কোনো কারসাজি করেছে। অন্যদিকে বিলি বুচার সে তো অসুস্থ, সবাই জানে। একই সাথে মাদার্স মিল্ক, সে বুচারকে আর পছন্দ করছে না, কারণ বুচার প্রতিবার তাদের প্ল্যান ভঙ্গ করে। সেই কারণে এবার সে সবার সামনে বুচারকে বলেই দেয় যে এই গ্রুপ ছেড়ে চলে যেতে তার আর প্রয়োজন নেই। অন্যদিকে হোমল্যান্ডারের পিআর টিম তার ছেলে রায়ানকে রেডি করছে। রায়ানের ফিউচার নিয়ে ডিসকাস হচ্ছে যে পরবর্তীকালে তার ড্রেসটা কেমন বানানো হবে, সে কেমন সুপার হিরো হবে, সব রকম স্ক্রিপ্ট রেডি করা হয়ে গেছে। অ্যাশলি খুবই অবাক যে হোমল্যান্ডারের মুখের উপরে কেউ কোনো কথা বলতে পারে না, তবে সেজ তাকে এত সাহস কে দিল। তবে সেজ জানায় যে হোমল্যান্ডার নিজে তাকে এখানে ডেকেছে। একই সাথে লিফটের ডিপের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়, সেই ডিপ যাকে কেউ রেসপেক্ট করে না। অ্যাশলিও তাকে ভুলভাল কথা বলে চলে যায়, তবে সেজ তখন ডিপকে কিছু মোটিভেশনাল কথা বলে, যেটা ডিপের বুকটা আরও ফুলিয়ে দেয়। অন্যদিকে হোমল্যান্ডারের ছেলে রায়ান রিহার্সাল দিচ্ছে তার পরবর্তী সেভ, আর এইসব দেখে রায়ানের মাথায় প্রশ্ন জাগে যে তাহলে কি এই সুপার হিরোরা যে এত মানুষদের বাঁচায় এগুলো কি সবই নকল, মানে আগের থেকে রিহার্সাল দেওয়া থাকতো। একই সাথে সেই সেট ডিজাইনাররা চুপচাপ রায়ানকে নিয়ে আলোচনা করছে এবং তারা বলছে যে হোমল্যান্ডারের মেকআপের উপরে তাদের যা খরচা চলে গেছিলো আগের সিনেমাতে, এবং হোমল্যান্ডার অনেক দূর থেকে সেটা শুনতেও পেয়ে গেছে। তার রিঙ্কলসগুলো ঢাকার জন্য ভিএফএক্সে প্রচুর টাকা খরচ হয়েছে। যাই হোক, আমাদের দ্য বয়েজরা তারা সেই সেজের ফোনটাকে ট্র্যাক করে তার পিছু করছে। আমরা তো দেখেছিলাম যে সেই 2 হোম টিমার্স, হোমল্যান্ডারের সেই ফ্যানগুলো যারা জীবিত একটা বিল্ডিংয়ে ঢুকেছিল কিন্তু সেখান থেকে আর জীবিত বেরোয়নি, তো সেজ সেখানে ছিল, তো অবশ্যই তাদের মৃত্যুর সাথে সেজের কোনো কানেকশন তো রয়েছে। সেটারই খোঁজ করতে তারা এক টাইপের মেলাতে গিয়ে পৌঁছায়। তবে বুচারও সেখানে উপস্থিত ছিল, যাকে দেখে এমএম রেগে গেছে যে তুমি এখানে কি করছো। বুচার এমএম এর অ্যাকাউন্ট হ্যাক করে তাদের সব প্ল্যান জেনে গিয়েছে, তবে সে আবারও আগের মিস্টেক্স করে। বুচার জানতে পেরেছে যে সেই সেজ তার সুপার পাওয়ার হচ্ছে সে খুব বুদ্ধিমান, মানে ফিজিক্যাল কোনো সুপার পাওয়ার নেই তার, এবং সে সেজকে কিডন্যাপ করার চেষ্টা করে। তখন আবার এমএম তাকে আটকে দেয়। এটা তো নতুন না যে বুচারের জন্য তারা সবাই ফেসে গিয়েছে। এমএম চায় যে সব কিছু প্ল্যান মাফিক হোক, সেই জন্যই সে বুচারকে ধাক্কা দিয়ে তাদের গ্রুপ থেকে বার করে দেয়। অন্যদিকে আমরা এ ট্রেনকে দেখতে পাই, এবং সত্যি বলতে এই সম্পূর্ণ চতুর্থ সিজনটা এ ট্রেনের একটা রিডেমশন। এ ট্রেন তো দেখেছে যে তার ভুলের জন্যই তার নিজেরই ভাই শাস্তি পেয়েছে, এবং সে হিউই এবং স্টারলাইটকে একটা পেন ড্রাইভ দিয়ে আসে যেটার মধ্যে সিকিউরিটি ফুটেজ রয়েছে। অ্যাকচুয়ালি যেমনটা দেখেছিলাম যে সেই মারপিটে হোমল্যান্ডারের কিছু ফ্যান্সের মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং স্টারলাইটের গ্রুপের কিছু মানুষদের উপরে দোষ দেওয়া হয়েছিল। যে মানুষগুলোকে ফাঁসানো হয়েছিল তাদের সিকিউরিটি ফুটেজ এ ট্রেন তাদের এনে দিয়েছে যে তারা সেই মৃতদেহ থেকে অনেক দূরে ছিল। এখন এ ট্রেন কেন তাদেরকে সাহায্য করছে, এত বড় রিস্ক কেন নিচ্ছে? সে জাস্ট তার অতীতে যে ভুলগুলো করেছে তার প্রায়শ্চিত্ত করতে চায়। অন্যদিকে রায়ান সে যে রিহার্সাল দিয়েছে সেটার
টাইম হয়ে গেছে, এখন তাকে ক্যামেরার সামনে পারফর্ম করতে হবে, সব কিছু প্ল্যান মাফিক রয়েছে যে গুন্ডারা একটা বাচ্চা মেয়েকে ধরবে এবং রায়ান গিয়ে তাকে বাঁচাবে এবং হোমল্যান্ডারও সেখানে চলে এসেছে। রায়ান খুবই কনফিউজড হয়ে যায় এবং ঘাবড়ে যায় এবং ভুলবশত সে সেই গুন্ডাটাকে, যদিও সে গুন্ডা না, সে একটা স্টান্টম্যান, তাদের এই গল্পেরই একটা অংশ, তাকে এত জোরে ধাক্কা মারে যে দূরে একটা বিল্ডিংয়ে গিয়ে তার বডিটা একেবারে চিপকে যায়, মানে ভয়ানক মৃত্যু। যাই হোক, সেই মেলাতে আমরা ফায়ার ক্র্যাকারকে দেখতে পাই, যার সাথে সেজ সাক্ষাৎ করতে গিয়েছে। যেমনটা জানি যে এই ফায়ার ক্র্যাকার একটা পডকাস্ট চালায়, সোশ্যাল মিডিয়াতে তার যথেষ্ট ফলোয়ার্স রয়েছে এবং এই ম্যান পাওয়ারটাই প্রয়োজন তার। অন্যদিকে আমাদের বয়েজরা লুকিয়ে লুকিয়ে নজর রাখছে যে সেজ এবং ফায়ার ক্র্যাকার অ্যাকচুয়ালি কি প্ল্যান করছে। তবে সেখানে ফায়ার ক্র্যাকারের একটা চেলা ছিল যার নাম হচ্ছে স্প্লিন্টার। বেসিক্যালি তার সুপার পাওয়ার হচ্ছে সে নিজেকে অনেকগুলো অংশে বিভক্ত করতে পারে, মানে একগুচ্ছ ক্লোন তৈরি করতে পারে নিজের, আর নিজেরই ক্লোনগুলোর সাহায্য নিয়ে ফাইনালি তারা বয়েজকে হাতে নাতে ধরেই নেয়। সেজ তখন ফায়ার ক্র্যাকারকে জানায় যে ফায়ার ক্র্যাকার যদি এদেরকে হত্যা করতে পারে তাহলে হোমল্যান্ডার খুবই খুশি হবে। তবে সেটা তো আর হয় না, বয়েজ কোনো মতেই তাদেরকে চকমা দিয়ে দেয় এবং সেখানে এক চরম ফাইট হয়, যে ফাইটটা লিটারেলি দেখার মতন। এই বয়েজের এতগুলো সিজনের মধ্যে এই ফাইটটা সত্যি আলটিমেট ছিল, যেখানে স্প্লিন্টার নামক এই ক্যারেক্টারটা একটার পর একটা নিজের ক্লোন তৈরি করছে। যাই হোক, অবশেষে বিলি বুচার সেখানে ইন্টারফেয়ার করে এবং আমাদের বয়েজকে তো বাঁচিয়ে দেয়। একই সাথে সেই স্প্লিন্টার সেও মারা যায় এবং ফায়ার ক্র্যাকার সময় মতন নিজের জীবন বাঁচিয়ে পালায়। অন্যদিকে আমরা রায়ানকে দেখতে পাই যে তার ভুলের জন্য একদমই খুশি না, একটা নিরীহ মানুষকে সে হত্যা করেছে বিনা কারণে। তবে হোমল্যান্ডার তাকে জানায় যে এরকম ভুল তো হয়, মাঝে সাঝেই মানুষরা মারা যায়। যেমনটা বললাম, রায়ান খুবই দয়ালু, আর সেই কারণেই হোমল্যান্ডার নিজের ছেলেকে নিয়ে একদমই খুশি হতে পারছে না। একই সাথে আমরা দেখতে পাই যে স্টারলাইটারদের জয় হয়েছে, যে মানুষগুলোকে ফাঁসানো হয়েছিল তারা বেকসুর খালাস হয়ে যায়। অন্যদিকে কিমিকোর একটা আলাদা স্টোরি চলছে। যেমনটা জানি যে কিমিকোকে কিডন্যাপ করা হয়েছিল, শাইনিং লাইট নামক একটা সন্ত্রাসী সংগঠন তাকে কিডন্যাপ করেছিল এবং তার মতন বহু বাচ্চাদেরও তারা কিডন্যাপ করছে। কিমিকোর মধ্যে এখনও সেই ডাকটা রয়েছে এবং সে সেই শাইনিং লাইটদের উপরে বদলাটা নিতে চায়। অন্যদিকে হোমল্যান্ডার অফিসিয়ালি ফায়ার ক্র্যাকার এবং সিস্টার সেজকে দ্য সেভেনে নিযুক্ত করে ফেলেছে। একই সাথে স্টারলাইট এবং তার গ্রুপের নামেও কিছু উস্কানিমূলক মন্তব্য করতে থাকে। উস্কানি নিয়ে যখন কথা আসছে তো সেক্ষেত্রে তো ফায়ার ক্র্যাকার্স একদম টপে, এতটাই টপে যে তার কিছু ফলোয়ার স্টারলাইটের অফিসে গিয়ে প্রবেশ করে এবং বলতে থাকে যে এখানে বেসমেন্ট কোথায়, যেখানে বাচ্চাদের তোমরা আটকে রেখেছো, মানে স্টারলাইটার্সরা নাকি বাচ্চাদের আটকে তাদের উপর টর্চার করে, এরকমই কিছু মকজলাই করেছে সে। এরই মাঝে আমরা প্রেসিডেন্ট সিঙ্গারকে দেখতে পাই, যে সম্পূর্ণভাবে প্ল্যান করেছে যে সুপার হিরোদের ব্যান করে দেওয়ার জন্য। সুপার হিরোদের প্রাইভেট পুলিশিং এবং আর্মিতে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হয়েছে। এই যে দ্য সেভেন নামক সুপার হিরোদের গ্রুপ, এটাকে তো সরকারের দ্বারাই তো নিয়োগ করা হয়েছে, তবে সে চায় যে সম্পূর্ণভাবে তাদেরকে ব্যান করে দেওয়া। এবং ভিক্টোরিয়া নিউম্যান সে মনে মনে তো খুশি না, তবে তার বসের কথায় তাকে হ্যাঁ তো বলতে হবে। অন্যদিকে আমরা রায়ানকে দেখতে পাই যে বসে একটা গেম খেলছে, ওই অনেকটা টেকেন টাইপের, নাম হচ্ছে টুর্নামেন্ট অফ হিরোস, যেখানে তার সাথে বুচারের কথা হয়। মানে বুচার তার ছেলের সাথে কন্ট্যাক্ট করার এই একটা রাস্তাই পেয়েছে। বুচার চায় যে রায়ান এসে তার সাথে একবার সাক্ষাৎ করুক, যেভাবেই হোক একবার করুক, কারণ বুচারের হাতে বেশি সময় নেই। অ্যাশলি তার নিজের স্থান হারায়, এখন হোমল্যান্ডারের সব দেখাশোনা সিস্টার সেজ করবে। একই সাথে বর্তমানে ব্ল্যাক নয়ের জায়গায় যে মানুষটা এসেছে সে হচ্ছে নার্কোলেপটিক। অ্যাকচুয়ালি নার্কোলেপসি এক টাইপের রোগ, যেখানে মানুষরা দিনের বেলা খুব ড্রাউজি ফিল করে, মানে যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়তে পারে। সেই কারণে মিটিং চলাকালীন সে ঘুমিয়ে পড়েছিল আচমকা। সো সেই মিটিংয়ে ডিসকাস হচ্ছে যে সেই সিক্রেট সার্ভিলিয়েন্স ফুটেজটা কে লিক করলো। যাই হোক, সেই এ ট্রেন তো গোপনে দ্য বয়েজকে সাহায্য করছে এবং এটারই সুযোগ নিতে চায়। অতীতে যে ভুলগুলো করেছে সেগুলোর প্রায়শ্চিত্ত সে করতে চায়। অন্যদিকে বিলি বুচার যেমনটা রায়ানকে ডেকেছিল তার বাড়িতে এবং রায়ান আসে। বুচার প্ল্যান করেছিল যে রায়ানের ফেভারিট কুকিজ বানাবে, তবে তার মধ্যে সে ড্রাগস মিশিয়েছিল, কারণ বুচারের তো একটা মিশন ছিল যে রায়ানকে সেই সিআই এর হাতে তুলে দিতে হবে। গ্রেস ম্যালোডি তাকে মিশনটা দিয়েছিল, কিন্তু বেশ কিছুটা কথা বলার পর বুচার সেটা করে না, কারণ সে তার ছেলের উপরে জোর করতে চায় না। সে চায় যে রায়ান স্ব ইচ্ছায় তার কাছে আসুক। অন্যদিকে আমরা অ্যানিকাকে দেখতে পাই, ক্রাইম অ্যানালিটিক্সে সে কাজ করতো, আগেও তাকে আমরা দেখেছি। মোটামুটি বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বা কাউকে ট্র্যাক করার জন্য অ্যানিকার সাহায্য প্রয়োজন। তো প্রথম সন্দেহ তাদের অ্যানিকার উপরে গেছে যে সে কি গোপনে সেই স্টারলাইটারদের সাহায্য করে যাচ্ছে। যদিও অ্যানিকা পরে স্বীকার করে, তবে তার মনে ভয় ছিল যে হোমল্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে, সে যদি তাকে হত্যা করে দেয়, এবং হোমল্যান্ডার সেটাই করে। অ্যানিকা তার সম্পূর্ণ কথাটা বলার আগেই হোমল্যান্ডার তাকে লেজার দিয়ে হত্যা করে দেয়। মানে মেয়েটার মুখ থেকে তো সে আরও কিছু কথাও তো শুনতে পারতো, তবে যেমনটা বললাম হোমল্যান্ডারের সে জ্ঞানবোধ কবেই বা ছিল।
অন্যদিকে স্টারলাইট ফাইনালি সেই ফায়ার ক্র্যাকারের সাথে সাক্ষাৎ করে এবং জানার চেষ্টা করে যে এই ফায়ার ক্র্যাকার অ্যাকচুয়ালি কী চায়। মানে তার কথা শুনে তো মনে হয় যেন স্টারলাইটের সাথে তার পুরনো শত্রুতা রয়েছে, এবং সত্যি সেটা ছিল। গল্পটা বহু বছর আগের, যখন তারা একসাথে হাই স্কুলে ছিল, এবং তখন স্টারলাইট অর্থাৎ যার ভালো নাম ছিল অ্যানি জানুয়ারি, সে ফায়ার ক্র্যাকারকে প্রেগনেন্ট বলে একটা ভুয়ো খবর রটিয়েছিল। এমনও খবর রটিয়েছিল যে সে নাকি তাদের প্রিন্সিপালের সাথে শুয়েছে ফাইনালে পাস করার জন্য। তখন ফায়ার ক্র্যাকারকে সবাই স্পার্কলার বলে চিনত, এবং তখন যে ফায়ার ক্র্যাকারের উপর যে বদনামটা আসে তার প্রভাব বহু দিন তাকে ভোগ করতে হয়, এবং সেই পুরনো রাগ সে এখনও মনের মধ্যে নিয়ে রেখেছে। অন্যদিকে এমএম এবং হিউই তারা একটা ছোট স্টেডিয়ামে এসেছে, যেখানে কিছু মানুষ স্কেটবোর্ড প্র্যাকটিস করছে। অ্যাকচুয়ালি তারা রিহার্সাল দিচ্ছে, ক্রিসমাসে সেই ভট কোম্পানির একটা শো রয়েছে সেটার, এবং তাদের কাছে খবর রয়েছে যে নিউম্যান এবং হোমল্যান্ডার এখানে সাক্ষাৎ করবে। কে খবরটা দিয়েছে এমএমকে? তাকে দিয়েছে এ ট্রেন। কথা মতন হিউই ভেন্টের মধ্যে ঢুকে পড়ে একটা বাগ সেট আপ করার জন্য, জানার জন্য যে হোমল্যান্ডার এবং ভিক্টোরিয়া নিউম্যান আসলে কি আলোচনা করছে। এবং আমরা জানতে পারি যে তারা প্রেসিডেন্টকে হত্যা করার প্ল্যান করছে। অবভিয়াসলি তারপরে ভিক্টোরিয়া নিউম্যান হয়ে যাবে প্রেসিডেন্ট, এবং যার সাহায্য নিয়ে হোমল্যান্ডার এবং তার টিম তাদের দেশে যে কটা সুপারহিরো বিরোধী আইন রয়েছে সেগুলোকে নষ্ট করে দেবে, অর্থাৎ সুপারহিরোরা ন্যাশনাল লেভেলের সব ক্ষমতা পেয়ে যাবে। সো হিউই সেখানে ভেন্টে লুকিয়ে লুকিয়ে সব কথা তো শুনছিল, তবে বেচারা সেই গরমে ঘেমে যায় এবং তার ঘামটা হোমল্যান্ডারের গায়ের উপর এসে পড়ে। হোমল্যান্ডার বুঝতে পেরে যায় যে তাদের কথা কেউ শুনছে, এবং সে বেকায়দার লেজার করা শুরু করে। এবং এই স্থানে অনেকের প্রশ্ন আসে যে কেন হোমল্যান্ডার হিউইকে সেই ভেন্টের মধ্যে দেখতে পারল না, যেখানে তার এক্সরে ভিশন রয়েছে। দেখুন, একটা জিনিস আগে এক্সপ্লেন করে দিয়েছে যে হোমল্যান্ডার জিঙ্কের থ্রুতে দেখতে পায় না, মানে কোনো জিনিস যদি জিঙ্ক দিয়ে তৈরি হয় সেটার এপর ওপর সে দেখতে পায় না। এবং আমি এটাও দেখলাম যে সেই ভেন্টের যে মেটাল থাকে তাতে জিঙ্কও দেওয়া থাকে, সো এটা একটা কারণ হতে পারে। যাই হোক, হোমল্যান্ডারের পাগলামির কারণে সেখানে এক রক্তবন্যা বয়ে যায়। তবে হিউইকে সময় মতন এ ট্রেন সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। এই ট্রেন আবারও প্রমাণ করিয়ে দেয় যে সে খারাপ না। অন্যদিকে রায়ান যখন ফিরে আসে এবং হোমল্যান্ডার যখন জানতে পারে যে রায়ান বিলি বুচারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে, সেটাতে সে আরও রেগে যায়। মানে হোমল্যান্ডার জানতে চাইছে যে বিলি বুচারের কাছে এমন কি আছে যেটা তার কাছে নেই। হোমল্যান্ডারের মাথাটা যে খারাপ হয়ে গেছে সেটার প্রমাণ তো আমরা অনেক আগেই পেয়েছি। হোমল্যান্ডার মনে করছে যে তার এই মানসিক সমস্যার জন্য তার অতীতটা, তার নিজের অতীতটা অনেকটা দায়ী, তো সেটাকে আগে ঠিক করা প্রয়োজন। আর সেটাকে ঠিক করতে হলে তাকে ফিরে যেতে হবে তার অতীতে। তবে কথাটার মানেটাই বা কি আসলে? সো হোমল্যান্ডার চলে যায় ভটের সেই আন্ডারগ্রাউন্ড ল্যাবে, যেখানে ছোটবেলায় তার উপরে এক্সপেরিমেন্ট হয়েছিল। সেখানে সে একটা কেক নিয়ে পৌঁছেছে, তবে সেখানকার মানুষগুলোর মনে সত্যি ভয় রয়েছে। প্রথমত হোমল্যান্ডার সব সার্ভিলিয়েন্স ক্যামেরা, সব কানেকশন বিচ্ছেদ করে দিয়েছে, যাতে সেই ল্যাবের অন্যান্য মানুষেরা কারোর সাথে বাইরে কন্ট্যাক্ট না করতে পারে। তবে হোমল্যান্ডার সেখানে কেনই বা গিয়েছে? তার আগে আমাদের সাইডে ঘটে যাওয়া ঘটনাগুলো একটু জানতে হবে। হিউইর পিতা অসুস্থ, এবং তার পিতাকে বাঁচানোর একটাই উপায় যে তাকে একটি ভি দিতে হবে, অর্থাৎ কম্পাউন্ড ভি। সে তার পিতাকে ফেরত পেতে চায়, এবং সেটার জন্য সে এ ট্রেনের কাছে চলে যায় সাহায্য নেওয়ার জন্য। এ ট্রেন তাকে কেনই বা সাহায্য করবে? এই সব ঝামেলা তো তখনই শুরু হয়েছিল যখন সেই প্রথম সিজনে এ ট্রেনের একটা ভুলের কারণে হিউইর গার্লফ্রেন্ড মারা গিয়েছিল। যাই হোক, এ ট্রেন যদি তাকে সাহায্য করে তাহলে হিউই তাকে ক্ষমা করে দেবে। তবে সেই মুহূর্তে হিউই এবং তার সাথে থাকা কিমিকোর উপরে কিছু সন্ত্রাসী হামলা করে। সেই সন্ত্রাসী সংগঠনটার নাম হচ্ছে দ্য শাইনিং লাইট, যারা বাচ্চাদের কিডন্যাপ করছিল, এবং তাদের এগেনস্টে কিমিকোর লড়াই করে বেড়াচ্ছে, কারণ কিমিকোর ছোটবেলাটাও এরাই ধ্বংস করেছে। তারা কিমিকোর উপরে হামলা করে, কারণ কিমিকো তাদের অনেক লোককে হত্যা করেছে। তবে কোনো মতে কিমিকো এবং হিউই সেই স্থানটা সার্ভাইভ করে, যদিও হিউইর পায়ে সামান্য চোটও লাগে। অন্যদিকে ফায়ার ক্র্যাকার সেই স্টারলাইটার্সদের যে অফিসটা রয়েছে তার ঠিক বিপরীতেই একটা ক্যাম্পেইন চালাচ্ছে। যেমনটা দেখেছিলাম যে ফায়ার ক্র্যাকার আপ্রাণ চেষ্টা করছে যে স্টারলাইটকে বদনাম করার জন্য, এবং এই ক্ষেত্রে সেজ তাকে সাহায্য করছে কিভাবে বদনাম করতে হবে, তাকে কি কি করতে হবে, সোশ্যাল মিডিয়াতে কি কি হ্যাশট্যাগ চালাতে হবে, এবং কিভাবে অ্যালগোরিদম কাজ করবে, সব ব্যবস্থা সে করে রেখেছে। এখন ফায়ার ক্র্যাকারকে ফাঁসানোর জন্য বিলি বুচার একটা প্রমাণ জোগাড় করে এনেছে। সেটা হচ্ছে যে ফায়ার ক্র্যাকারের সাথে একটা মাইনর ছেলের একটা সম্পর্ক হয়েছিল, শারীরিক সম্পর্ক, যেটা অবশ্যই বেআইনি। তবে ফায়ার ক্র্যাকার যেন এসবে ভয়ই পায় না, এবং উল্টে পাবলিকালি স্বীকার করে। সেখানে এজিকেল নামক একজন মানুষকে দেখেছিলাম, মানে নানান ধার্মিক কাজে আমরা তাকে দেখতে পাই। সো ফায়ার ক্র্যাকার নিজের ভুলটা এমনভাবে স্বীকার করে যে সে যেটা করেছে সেটা না বুঝে, না জেনে ইত্যাদি জিনিস করেছে। সে তার ভুলের কারণেই এখন ভালোর রাস্তাটা বুঝতে পেরেছে, এবং এজিকেল তার সেই ভুলটাকে হোয়াইট ওয়াশ করে দেয়।
তবে ফায়ার ক্র্যাকার স্টারলাইটের এগেনস্টে কিছু প্রমাণ জোগাড় করে এনেছে। স্টারলাইটের প্রথম সেভ যখন সে মানুষদের বাঁচাতে গিয়ে একটা নিরীহ মানুষকে অন্ধ করে দিয়েছিল, যার 3টে বাচ্চাও ছিল। জানি না কোথা থেকে সেই খবরগুলো পেয়েছে, তবে এগুলো সত্য। একই সাথে স্টারলাইট একটা সময় প্রেগনেন্ট ছিল, 4 মাসের প্রেগনেন্ট, এবং সে অ্যাবর্শন করিয়েছে। এই রিপোর্টটাও সে কোথা থেকে বার করে এনেছে। যদিও এগুলো মানুষের প্রাইভেট, এগুলো নিয়ে কিন্তু বাইরে ডিসকাশন করা উচিত না। তবে ফায়ার ক্র্যাকার এইগুলো এই কারণে জোগাড় করেছে কারণ সে লোককে বোঝাতে চায় যে স্টারলাইট একটা অধর্মী। ধর্মীয় মতে অ্যাবর্শন এই জিনিসগুলো খারাপ, আপনি একটা বাচ্চার হত্যা করছেন। এখন যেখানে ধর্মীয় আবেগের ব্যাপার, সেখানে স্টারলাইট প্রচণ্ড পরিমাণে ঘৃণা তো পাবেই। আর যেহেতু ফায়ার ক্র্যাকার তার প্রাইভেট ব্যাপারগুলো নিয়ে যেহেতু আলোচনা করছে, সেই কারণে রাগের বসে স্টারলাইট গিয়ে ফায়ার ক্র্যাকারকে পেটাতে থাকে। তবে যেমনটা বলছিলাম, ওইটা একটা লাইভ ব্রডকাস্ট হচ্ছিল এবং গোটা দুনিয়া দেখতে পায় যে স্টারলাইট কতটা উগ্র, এবং এতে অবশ্যই তার সুনাম না বরং বদনামটাই হয়। বাই দ্য ওয়ে, এই ট্রেন ফাইনালি হোমল্যান্ডারের ঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে একটা টেম্পোরারি ভি চুরি তো করে, তবে অ্যাশলি তাকে ধরে নেয়। এখন তারা একে অপরকে প্রশ্ন করছে যে তোমরা এখানে কি করছো। ওয়েল, অ্যাশলি কেন হোমল্যান্ডারের টয়লেট ইউজ করছে এবং টয়লেটে ভেসে থাকা পটিটা সে কেন ফ্লাশ করেনি। অন্যদিকে অ্যাশলি তাকে দোষারোপ করতে থাকে যে সে কেন হোমল্যান্ডারের ঘরে ঢুকে সেই ভায়ালসটা চুরি করছে। তো তাদের দুজনেরই দোষ রয়েছে, সেই কারণে তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়, আর সেই কারণে কেউ কারোর ব্যাপারে কিছুই বলবে না। হিউই ফাইনালি সেই ওষুধটা পেয়ে যায়, যেটা সে তার পিতার শরীরে ইনজেক্ট করে, এবং ফাইনালি তার পিতা জেগে ওঠে। অন্যদিকে বিলি বুচার ফায়ার ক্র্যাকারের পকেটটা মেরে তার ট্রেলারের চাবিটা জোগাড় করে নিয়েছে। ফায়ার ক্র্যাকারের ব্যাপারে সব তথ্যটা হয়তো তার ট্রেলারে রয়েছে, এবং সেখানেই বিলি বুচার এবং ফ্রেঞ্চি গিয়ে পৌঁছায়। তবে এজিকেল তাকে হাতে নাতে ধরে নেয়। সেখানে চরম ফাইট শুরু হয়ে যায় এবং বিলি বুচার সম্পূর্ণভাবে নিজের জ্ঞান হারায়। তবে জ্ঞান আসতেই সে লক্ষ্য করে যে সে এজিকেলকে নৃশংসভাবে হত্যা করেছে। এখন এজিকেল তো একটা সুপার হিরো, বিলি বুচারের মধ্যে তো কোনো শক্তিও তো নেই, তাহলে সে এজিকেলকে হত্যা করলো কি করে। ওয়েল, বিলি বুচার হিউজিকে বলেছিল যে তার পিতার শরীরে যাতে টেম্পোরারি ভি সে না ইউজ করে, কারণ এতে কোনো লাভ হবে না। বিলি বুচারের শরীর খারাপ ছিল এবং সে তার নিজের শরীরটাকে ঠিক করার জন্য সেই কম্পাউন্ড ভি ইউজ করেছিল, তবে তাতে নাকি তার কোনো লাভ হয়নি এবং সে কোনো শক্তি পায়নি। আর যদি শক্তি নাই বা পায়, তাহলে সে এজিকেলকে কীভাবে হত্যা করলো। যাই হোক, এগুলোর অ্যান্সার আমরা পরে পাবো। তবে হোমল্যান্ডার সেই আন্ডারগ্রাউন্ড ল্যাবে গেছে, তার মুখে হাসি, তবে অন্যান্য মানুষদের মনে ভয়, এবং তাদের ভয়ের কারণও রয়েছে। হোমল্যান্ডার সেখানে সিম্পলি গেছে তার ছোটবেলার বদলা নেওয়ার জন্য, কারণ ছোটবেলায় তার উপর যে এক্সপেরিমেন্ট হয়েছে। প্রথমে সে ফ্র্যাঙ্ককে হত্যা করে, সেই একটা ঘরের মধ্যে ঢুকিয়ে, যে ঘরটা অনেকটা মাইক্রো ওভেনের মতন। সেখানে তারা হোমল্যান্ডারের স্কিনের চামড়ার ডিউরেবিলিটি চেক করছিল যে সেটা আগুনে পড়ে নাকি। হোমল্যান্ডার, যার ছোটবেলার নাম ছিল জন, সে জানায় যে তার শরীর বা তার চামড়া আগুনে তো পুড়তো না, তবে জ্বালা যন্ত্রণাটা সে ফিল করতে পারতো। মানে সিম্পলি হোমল্যান্ডার সেখানে গেছে মানুষগুলোকে টর্চার করার জন্য। অবশেষে সে বারবারের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ চিফ সায়েন্টিস্ট, যে এক্সপ্লেন করে যে এই মানুষগুলো কেন হোমল্যান্ডারকে এত ভয় পায়। অ্যাকচুয়ালি হোমল্যান্ডারের জন্মটাই তো এরকম হয়েছিল, সে তার মায়ের পেট চিড়ে বলতে লেজার করে সে বাইরে বেরিয়েছিল। এই মানুষগুলো তখনই দেখেছিল যে এই বাচ্চাটা কতটা ভয়ানক, সেই কারণেই তাদের মনে একটা ভয় রয়েছে। তবে হোমল্যান্ডার যে মানুষদের তো মানুষই মনে করে না, অ্যাকচুয়ালি সে নিজেকে ঈশ্বর মনে করে। সে যেটা করতে চেয়েছিল সেখানে গিয়ে সে সেটাই করে। অন্যদিকে ফ্রেঞ্চির সাথে যে ছেলেটার সম্পর্ক ছিল, অর্থাৎ কলিন, ফ্রেঞ্চির সত্য কথাটা জানিয়ে দেয় যে কলিনের পিতামাতাকে, তার সম্পূর্ণ পরিবারকে সেই ফ্রেঞ্চি হত্যা করেছিল, যার ফলে কলিন তাকে পিটিয়ে পুটিয়ে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চি এই পাপটা নিয়ে বহুদিন ভুগছিল, তার মধ্যে একটা রিগ্রেট কাজ করছিল, সেই কারণে সে শিকারটা অন্তত করে নেয়। এরপরে আসে 5 নম্বর এপিসোড, যেটা কমপ্লিটলি ক্রেজি। পুরো বাওয়াল হয়েছে এই এপিসোডে। যাই হোক, ভট সিনেম্যাটিক ইউনিভার্স অ্যানাউন্সড হয়েছে, জাস্ট লাইক মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। আমরা টেক নাইটকে সেখানে দেখতে পাই, যে মানুষটা যে কোনো জায়গায় কোনো ফুটো দেখলেই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। বাই দ্য ওয়ে, সেই স্থানে ক্যামেরন কোলম্যান এবং ডিপের মধ্যে কিছু কথোপকথন শুনতে পারি। ক্যামেরন কোলম্যান হচ্ছে একজন অ্যাঙ্কার, এবং তার কারণেই সে ডিপ নিজের পথটা হারিয়েছে। ডিপ অ্যাকচুয়ালি ক্রাইম অ্যানালিটিক্সের কাজটা করতো, মানে হেড ছিল সে, যে পথটা সে হারিয়েছে। অন্যদিকে সেই সেজ সে তো উঠে পড়ে লেগেছে জানার জন্য যে সেই বয়েজের গ্রুপ থেকে কে বাইরে লিকগুলো দিচ্ছে, বাইরে সব খবরগুলো দিচ্ছে। এই ট্রেনের মনে তো ভয়, এবং সে অ্যাশলির থেকে সাহায্য চাইছে। এখন অ্যাশলি তাকে কেন সাহায্য করবে? অ্যাশলি তাকে জানায় যে সে রাগের মাথায় হোমল্যান্ডারের টয়লেটটা একবার ইউজ করেছে, পটি করেছে, তার জন্য তাকে এত বড় কাজ করতে হবে।
অন্যদিকে বিলি বুচার তার টিম অর্থাৎ বয়েজের সাথে সাক্ষাৎ করে এবং সত্য কথাটা জানায় যে একটা ভাইরাস আছে যেটা সুপার হিরোদের সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে, যেটার ব্যাপারে আমরা জেএনভি সিরিজে দেখেছিলাম, এবং সেই ভাইরাসটা জোগাড় করতে হবে। ভাইরাসের সব ফাইলস প্রত্যেকটা জিনিস রয়েছে ভিক্টোরিয়া নিউম্যানের কাছে, তবে নিউম্যান সেটাকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা জানতে হলে তাদেরকে আগে নিউম্যানের যে পিতা অর্থাৎ এডগার স্ট্যানের সাথে সাক্ষাৎ করতে হবে, যে বর্তমানে জেলে বন্দী। সেই কারণে তারা এডগার স্ট্যানকে টেম্পোরারি বেইল দিয়ে তাকে নিয়ে চলে যায়। তারা ওয়েস্টে গিয়ে পৌঁছায়, সম্ভবত সেখানে স্ট্যানের একখানা ফার্ম হাউস রয়েছে যে স্থানটাকে ল্যাবরেটরি বানিয়ে তারা এক্সপেরিমেন্ট করছে। তবে সেখানেই শুরু হয় আসল বাওয়াল। তারা দেখতে পায় যে সম্পূর্ণ স্থানটা তছনছ হয়ে গেছে। আসলে সেই সায়েন্টিস্টগুলো এক একটা জীবজন্তুর উপরে সেখানে টেস্ট করছিল, তবে সম্ভবত জীবজন্তুগুলো পালিয়ে গেছে এবং তারা লিটারালি হিংস্র হয়ে গেছে। যেমন একটা খরগোশকে আমরা দেখতে পাই যার শরীর থেকে টেন্টিকেলসের মতন একটা জিনিস বেরিয়েছে, যেটার ব্যাপারে আমরা পরে ডিসকাস করব। একই সাথে সেখানে একটা ষাঁড় এবং কিছু ভেড়া যারা উড়ে বেড়াচ্ছে এবং লিটারালি মানুষগুলোর উপর আক্রমণ করা শুরু করেছে। ষাঁড়, ভেড়া, মুরগি কিচ্ছু বাকি নেই যাদের মধ্যে সুপার পাওয়ার্স চলে এসেছে এবং সেখান থেকে বেঁচে ফেরা খুবই মুশকিল। অবশেষে তারা ভিক্টোরিয়া নিউম্যানের বয়ফ্রেন্ড যে মেন এই টেস্টিংগুলো করছিল, যার নাম হচ্ছে সমীর, তাকে খুঁজে পায়। তার কাছে সেই ভাইরাসের একটা ছোট অংশ রয়েছে এবং তারা প্ল্যান করেছে যে একটা মৃতদেহর মধ্যে সেই ভাইরাসটা পুশ করবে, যেটাকে সেই উড়ন্ত ভেড়াগুলো খাবে এবং অবভিয়াসলি সেই ভাইরাসটার কারণেই সেই ভেড়াগুলো মারা যাবে। তবে সেখান থেকে পালানোর দরুন নিউম্যানের বয়ফ্রেন্ড অর্থাৎ সমীরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল সে? বাই দ্য ওয়ে, এরই মাঝে আমরা বহুবার দেখি যে স্টারলাইট তার নিজের পাওয়ার্সটা ঠিকঠাক ইউজ করতে পারছে না। কেন ইউজ করতে পারছে না সেটা বোঝা যায়নি বা এই সিরিজে বলাও হয়নি, তবে মানুষের অনুমান বা মানুষের থিওরি রয়েছে যে স্টারলাইটের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়ে গেছে। মানুষে তাকে স্টারলাইট বলছে, তবে সে নিজেকে অ্যানি জানুয়ারি তার আসল নামটা দিয়ে পরিচয় দিতে চায় এবং সেখানেই একটা ক্রাইসিস তৈরি হয়েছে। যাই হোক, তো ভাই এখানেও বাওয়াল শেষ হয়নি। হিউই তার পিতার শরীরে কম্পাউন্ড ভি ইউজ করেছিল তার পিতাকে বাঁচানোর জন্য, তবে তাতে লাভের লাভ তো কিছু হয়নি, বরং তার পিতা একদম পাগলা হয়ে গেছে। তার মনে তো কিছু নেই, একটা ডিমেনশিয়া পেশেন্ট যার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার চলে এসেছে এবং সে বেপত্তা মানুষদের হত্যা করে যাচ্ছে। এমন না যে সে জেনে বুঝে করছে, তবে সে ভুলবশত করছে এবং বাধ্য হয়ে হিউইকে মাঝখানে আসতে হয়। অবশেষে তার পিতা শান্ত হয়ে যায় এবং হিউই একটা ওষুধের মাধ্যমে তার পিতাকে একদম শান্ত করিয়ে দেয়, তার পিতাকে ইউথনাইজ করে। হিউই বুঝে যায় যে সবার জন্য অন্তত তার পিতাকে হত্যা করতেই হবে। সো আমরা এটুকুনি বুঝতে পারি যে তার পিতা মারা যেতই। ডাক্তার বলেও দিয়েছিল যে তার পিতার কাছে সময় নেই। হিউই শেষ একটা চেষ্টা করেছিল, তবে সেটাও কোনো কাজে আসলো না। অন্যদিকে রায়ানের ট্রেনিং চলছে, তার পরবর্তী প্রজেক্ট তাকে নিয়ে সিনেমা তৈরি হবে, তবে সে এইসব নিয়ে একদমই ইন্টারেস্টেড না। একই সাথে রায়ান একটু সুপার হিরোগিরি দেখাতে চায়, তবে আসল এরকম নকল স্ক্রিপ্টেড না। এবং সে লক্ষ্য করেছে যে সেই যে ডাইরেক্টরটা রয়েছে না, যার নাম ছিল অ্যাডাম ব্রুক, সে তার সেক্রেটারির সাথে খুব বাজে একটা আচরণ করছে এবং রায়ান সেই মেয়েটাকে বিচার দিতে চায়। কিভাবে? সে সেই মেয়েটাকে ডাকে এবং বলে যে সে ব্রুককে ছাটিয়ে চর দিতে। রায়ান মেয়েটাকে থামতে বারণ করেছে। ব্রুককে একের পর এক সে চর দিয়ে যাচ্ছে এবং রায়ান সেটার মজা নিচ্ছে এবং হোমল্যান্ডারকে দেখে বুঝতে পারি যে হোমল্যান্ডার নিজের মতনই হয়তো তার ছেলেটাকে বানানোর চেষ্টা করছে। অন্যদিকে সেই সেভেন অর্থাৎ সেই সুপার হিরোরা খুঁজে বেড়াচ্ছে যে কে তাদের সব লিকগুলো করছে, সব ভেতরের খবর কে বাইরে ছড়াচ্ছে। মাঝখান দিয়ে ফেসে গেছে ক্যামেরন কোলম্যান নামক সেই অ্যাঙ্কারটা। তার কোনো দোষ না, তার ফোনে রেকর্ড পাওয়া গেছে সে নাকি কে ফোন করে সব খবর দিয়েছিল, যেটা একদমই ফেক। তাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে? ডিপ। কারণ তার কারণে এই ডিপ তার নিজের পথটা হারিয়েছিল সেই ক্রাইম অ্যানালিটিক্স থেকে। একই সাথে যেহেতু বর্তমানে অ্যাশলি নিজের পথটা হারিয়েছে, সেই কারণে ক্যামেরন কোলম্যান অ্যাশলিকে ডাম্প করেছিল, তাই অ্যাশলিও তাকে ফাঁসিয়েছে। মোটমাট সব দোষ তার উপর পড়ে যায় এবং প্রত্যেকটা সুপার হিরো মিলে তাকে পিটিয়ে হত্যা করে। অন্যদিকে আমাদের ফ্রেঞ্চি যে পাপকর্ম করতে করতে ক্লান্ত এবং অবশেষে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে যে সে খুন করেছে। খুন তো সে করেছে সেই কলিনের ফ্যামিলিকে এবং সেটারই সে প্রায়শ্চিত্ত করতে চায়। অন্যদিকে ভিক্টোরিয়া নিউম্যান তার নিজের বয়ফ্রেন্ডকে তো খুঁজছিল, সমীর, তাকে তো পাওয়া যাচ্ছিল না। তবে আমরা জানতে পারি যে বুচার সমীরকে কিডন্যাপ করিয়েছে। সে সমীরের একটা পাও কেটে দিয়েছে যাতে সবাই মনে করে যে সমীর মারা গেছে। সেই জন্তুগুলো হয়তো সমীরকে হত্যা করিয়েছে। তবে বুচার অ্যাকচুয়ালি কি চায়? বুচার চায় যে সেই মৃতদেহটা থেকে সমীর আবার আর একটা ভাইরাস তৈরি করুক। তো এদিকে বিলি বুচার সমীরের উপরে টর্চার করে যাচ্ছে এবং তাকে টার্গেট দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে সেই ভাইরাসটাকে তৈরি করতে হবে, যেটা একেবারেই অসম্ভব। অন্যদিকে যেহেতু ক্যামেরন কোলম্যান মারা গেছে, তো তার স্থানটা ফায়ার ক্র্যাকার নিয়ে নিয়েছে। যাই হোক,
ক্যামেরন কোলম্যানের মৃত্যুতে এট্রেন লিটারালি কেঁপে উঠেছে। এট্রেন তো বুঝতেই পেরে গেছে যে সেই সেভেন বা হোমল্যান্ডার যদি সত্যটা জানতে পারে তাহলে তাকেও তো মেরে ফেলবে। একই সাথে এট্রেন তখন মাদার্স মিলকে আর একটা ইনফরমেশনও দিয়ে দেয় যে টেক নাইটের বাড়িতে তাদের একটা মিটিং রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা। সেখানে তাদের জানা প্রয়োজন যে অ্যাকচুয়ালি কি মিটিংয়ে আলোচনাটা হচ্ছে। তবে সেই মিটিংয়ে প্রবেশ করার জন্য তো পাস প্রয়োজন, তো সেই পাস পাবে কোথা থেকে? সেখানে আর একটা সুপার হিরোর নাম চলে আসে, যেটার নাম হচ্ছে ওয়েব উইভার, অর্থাৎ স্পাইডারম্যানের সস্তা ভার্সন। তবে সে প্রচণ্ড মাতাল নেশাখোর। তাকে সামান্য ড্রাগসের বিনিময়ে তার থেকে পাসটা নিয়ে নেয়। তারপর ওয়েব উইভারের ড্রেসটা হিউই পরে সেই পার্টিতে চলে যায়। বাই দ্য ওয়ে, আমাদের এখন জানা প্রয়োজন যে সেই পার্টিটা কেন হচ্ছে। মোটমাট প্রেসিডেন্টকে হত্যা করার প্ল্যান তো আপনারা আগে থেকেই জানেন। একই সাথে আমরা এটাও জানতে পারি যে টেক নাইটের পূর্বপুরুষেরা স্লেভ ক্যাচার্স ছিল। একটা সময় যেমনটা জানেন যে কালো বর্ণের মানুষদের দাসের মতন রাখা হতো। সো টেক নাইটের পূর্বপুরুষেরা এরকম অনেক স্থানে বহু জেলখানা বানিয়েছে আন্ডারগ্রাউন্ড, যেখানে তারা মানুষদের বন্দি করে রাখতো এবং হোমল্যান্ডার এবং তার টিমেরা সেই জেলখানাগুলোই ব্যবহার করবে তাদের সরকার বিরোধী কার্যক্রমগুলোকে করার জন্য। অর্থাৎ তাদের এগেনস্টে, তাদের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে সেই স্থানে আটকে রাখা হবে। তো আমাদের হিউই সেই ওয়েব উইভারের ড্রেসটা পরে সেই স্থানে গিয়ে পৌঁছেছে এবং সেখানে একটা বাগ সেট করে দিয়েছে, একটা ট্রান্সমিটার, যাতে সেখানকার সব কথাবার্তাগুলো আমাদের বয়েজরা শুনতে পায়। তারপর ওয়েব উইভার চলে যায় টেক নাইটের সাথে। টেক নাইট তাকে আন্ডারগ্রাউন্ড একটা স্থানে নিয়ে যায়, যেখানে হিউইর সাথে তার বন্ধুদের সব কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানে কোনো কানেকশন নেই, আর সেখানেই আতঙ্ক শুরু হয়। যেমনটা জানেন যে এই টেক নাইটের স্বভাব চরিত্র একেবারেই খারাপ। মোটামুটি ওয়েব উইভারকে নিয়ে সেখানে সে একটা কিংকি বিডিএসএম রোল প্লে করার ব্যবস্থা করে রেখেছে এবং তারা দুজন একা না, অ্যাশলিও সেখানে এসেছে। বেচারা হিউই সে তো ফেসে গেছে। এখন হিউইর সাথে সব কানেকশন বিচ্ছিন্ন হওয়াতে আমাদের বয়েজরা ভয়তে সেই স্থানে গিয়ে পৌঁছায়। স্টারলাইট, কিমিকো এবং সেখানে গিয়ে পৌঁছায়। প্রথমে স্টারলাইটের সাথে সেখানে ফায়ার ক্র্যাকারের মুখোমুখি হয়ে যায়, তবে স্টারলাইট সময় মতন তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করিয়ে দেয়। অন্যদিকে সিস্টার সেজ সেখানে বাকি লোকেদের দেখে নেয়, আমাদের বয়েজকে দেখে নেয়। সে অ্যালার্মটা বাজাতেই যাবে, তবে তার মাথায় একটা গুলি মারে এবং তারা ফাইনালি বেসমেন্টে গিয়ে সময় মতন হিউইকে বাঁচিয়ে নেয়। তারপর আর কি, টেক নাইটকে ধরে বেঁধে ভয় দেখিয়ে তারা সত্যটা জানতে পারে যে হোমল্যান্ডার এবং তার টিম কি প্ল্যান করছে। টেক নাইটের যত সম্পত্তি রয়েছে, তাদের পূর্বপুরুষের বানানো যত জেলখানা অর্থাৎ ইন্টারনমেন্ট ক্যাম্পসগুলো, সেগুলোকে হোমল্যান্ডার এবং তার টিম ব্যবহার করবে। অন্যদিকে সিস্টার সেজ সে বেঁচে রয়েছে। কি করে সেটা এক্সপ্লেনেশন আগেই দিয়েছে। তার সারা শরীর কিন্তু বুলেট প্রুফ না, তবে তার মাথাটা রিজেনারেট হতে থাকে, তার ব্রেনটা, সেই কারণেই সে বেঁচে গিয়েছে। তবে সেটাকে এখনো পরিপূর্ণ হতে যথেষ্ট সময় লাগবে। ততক্ষণ তার আচরণটা একদম বাচ্চাদের মতো এবং হোমল্যান্ডার সেই স্থানে কি বলতে হবে এগুলো তো জানে না, কারণ সব প্ল্যান সিস্টার সেজের ছিল। তবে সময় মতন ভিক্টোরিয়া নিউম্যান হোমল্যান্ডারকে বাঁচিয়ে নেয়। গোটা রাজকার্য সামলানো তো হোমল্যান্ডারের পক্ষে সম্ভব না। সো যাই হোক, ভিক্টোরিয়া তাদের প্ল্যানটা জানিয়ে দেয় যে কিভাবে তারা নতুন সরকার গঠন করবে। বাই দ্য ওয়ে, সেই স্থানে হিউইকে বাঁচানোর দরুন এর একটা প্যানিক অ্যাটাক হয়, সে অজ্ঞান হয়ে যায়। তবে সময় মতন ট্রেন তাকে হসপিটালে পৌঁছে দেয় এবং এই প্রথমবার ট্রেন নিজেকে একটা হিরো মনে করা শুরু করেছে, কারণ সে এবার ভালো কাজ করছে। সে এখন স্ক্রিপ্টেড না, সত্যিকারের মানুষের জীবন বাঁচাচ্ছে। অন্যদিকে আমাদের ফায়ার ক্র্যাকার সিস্টার সেজের নামে হোমল্যান্ডারের কাছে নানান দুর্নাম রটাতে থাকে এবং দুধের বিনিময়ে নিজের লয়্যালটি প্রমাণ করে। এখন দুধের বিনিময়ে বলতে কি সেই জিনিসটা অবশ্যই আমাকে এক্সপ্লেন করতে বলবেন না। যেমনটা জানেন যে এই সম্পূর্ণ সিরিজটা বিভিন্ন ম্যাচিওর কন্টেন্টে ভর্তি। অন্যদিকে বিলি বুচার সামিটকে তো প্রেশার করে যাচ্ছে সেই ভাইরাসটা বানানোর জন্য, সেটাকে এত শক্তিশালী বানাতে হবে যেটা হোমল্যান্ডারকে হত্যা করতে পারে। তবে সামিট জানায় যে এতে একটা গ্লোবাল প্যান্ডামিক হবে, কারণ সেরকম একটা ভাইরাস তৈরি হলে সেটা এয়ারবোর্ন হয়ে যাবে, অর্থাৎ বাতাসের মাধ্যমে ছড়াবে এবং গোটা পৃথিবীতে যত সুপার হিরো রয়েছে সবাই মারা যাবে, অর্থাৎ রায়ান, কিমিকো, স্টারলাইট প্রত্যেকে। এবং এটা নিয়ে বুচারের মাথায় নানান কনফিউশন তৈরি হচ্ছে। তবে সে ব্রুটালিটিটাকেই বেছে নেয়, যেমনটা সে প্রথম দিয়েই চাইছিল। সে সুপার হিরোদের ঘৃণা করে এবং সে সবাইকে হত্যা করতে চায়। বুচার এটা রিয়েলাইজ করে যে তার সাথে থাকা সেই মানুষটা অর্থাৎ জো কেসলার, তার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই, সেটা সম্পূর্ণভাবে কল্পনা। অ্যাকচুয়ালি জো কেসলার তো বহু আগে মারা গিয়েছে। বিলি বুচারের মাথায় একটা ব্রেন টিউমার ছিল এবং তারপরে সে তার নিজের শরীরে কম্পাউন্ড ভি ইউজ করেছে, যার ফলে তার মাথায় কিছু তো একটা হয়েছে এবং সে এরকম হ্যালুসিনেট করছে। আমরা দেখেছিলাম যে বুচার এজেকিলকে হত্যা করেছিল এবং জো কেসলার জানায় যে সে বুচারকে হেল্প করেছে। তাহলে কি বুচারের মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে? একই সাথে বুচারের মাথায় কেঁচোর মতন তো কিছু একটা রয়েছে, কি সেটা?
যাই হোক, আমাদের হোমল্যান্ডার একেবারেই খুশি না এটা জানতে পেরে যে সেই টেক নাইটের পার্টিতে সম্পূর্ণ বয়েজের টিমরা ছিল। একই সাথে সেই টেক নাইট সেও মারা গেছে, মানে তাদের সব প্ল্যান তো ফেল হয়েছে। সিস্টার সেজের যে দায়িত্বটা ছিল সেটা সে করতে পারেনি, সেই কারণে ফায়ার ক্র্যাকার সিস্টার সেজের জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। একই সাথে বিলি বুচার সত্যটা সবাইকে জানিয়েই দেয় যে সে এমন একটা ভাইরাস ডেভেলপ করার চেষ্টা করছে যেটা গোটা দুনিয়াতে প্রত্যেকটা সুপার হিরোকে হত্যা করবে। তবে ব্যাপার হচ্ছে অনেক ভালো সুপারহিরো তো মারা যাবে তাতে। অন্যদিকে ফ্রেঞ্চি যে সারেন্ডার করেছিল পুলিশের কাছে, গ্রেস মেলোডির সাহায্য নিয়ে তাকে জেল থেকে বার করা হয়েছে, মানে সে বেরোতে চাইছিল না। তবে এই টাইপের ভাইরাস এবং নানান এক্সপেরিমেন্ট, নানান কাজের জন্য ফ্রেঞ্চির সাহায্য এই বয়সকে প্রয়োজন। একই সাথে এ ট্রেন লুকিয়ে লুকিয়ে সেজের উপর নজর রাখছে, কারণ তার মনে তো ভয় যে সেজ যদি জানতে পেরে যায় যে এ ট্রেন সব লিক করে বেড়াচ্ছে তাদের ভেতরের খবর। এ ট্রেন দেখতে পায় যে সেজ একটা মানুষকে কিছু ফাইলস দিচ্ছে এবং আমাদের সম্পূর্ণ বয়স সেই মানুষটার বাড়িতে পৌঁছায় সেই ফাইলসগুলো খোঁজার জন্য, এবং সেই ফাইলসগুলো তারা পেয়েও যায়, যেটা গভর্নমেন্টের ফাইলস, সরকারি কিছু ফাইলস, যেখানে একদম প্ল্যান করা রয়েছে যে কিভাবে প্রেসিডেন্টকে সরানো হবে। যাই হোক, সেখানে তারা একটা মেয়েকেও খুঁজে পায় যে মেয়েটাকে নাকি সেখানে আটকে রাখা হয়েছিল। পরে আমরা জানতে পারি যে সেটা একটা শেফ শিফটার যে বিভিন্ন মানুষের রূপ নিতে পারে। সেই মেয়েটার অ্যাকচুয়াল কী প্ল্যান ছিল সেটা তো নয়, পরে জানবো। তবে সেই মেয়েটা সবাইকে চকমা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এমএম যে অসুস্থ, যাকে দেখেছিলাম আমরা, সে জানে যে একটা বড় ঝামেলা হতে চলেছে এবং সে তার ফ্যামিলিকে নিরাপদে সেখান থেকে সরাতে যায়। সেও সরে যেতে চায়, তবে এ ট্রেন এসে তাকে থামিয়ে দেয়। সে জানায় যে সে যেখানেই পালাক হোমল্যান্ডার তাকে যেভাবেও খুঁজে বার করবে। অন্যদিকে হোমল্যান্ডার এবং ফায়ার ক্র্যাকার তারা চলে যায় ওয়েব উইভারের সাথে সাক্ষাৎ করার জন্য। তারা ভেবেছে যে এই সুপার হিরোটাই হয়তো বয়েসকে সাহায্য করে বেড়াচ্ছে, তবে এ তো বেচারা নেশাখোর, এর কোনো দোষও নেই এবং হোমল্যান্ডার বিনা কারণে তাকে হত্যা করে ফেলে। যাই হোক, এই সিজনে একই সাথে কিমিকোরও কিছু স্টোরি দেখতে পাই যেটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে আমরা এইটুকুনি জানতে পারি যে ছোটোবেলায় কিমিকোর সাথে যা খারাপ জিনিসটা হয়েছিল, যে কারণেই সে তার নিজের কথা বলার ক্ষমতাটা হারিয়েছিল। একই সঙ্গে ডিপের সাথে তার সে প্রিয় অক্টোপাসের যে ভালোবাসাটা আমরা দেখেছিলাম, সেখানেও একটা ভাঙন ধরে এবং ডিপ ভুলবশত সেই অক্টোপাসের অ্যাকোরিয়ামটা ভেঙে দেয়, যার ফলে সেই অক্টোপাসটা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। সত্যি কথা বলতে এই গোটা সিরিজে এই সিনটা সত্যি খুবই দুঃখের ছিল। অন্যদিকে হিউই চলে যায় ভিক্টোরিয়া নিউম্যানকে বোঝানোর জন্য যে খারাপ রাস্তাটা যাতে ছেড়ে দিই, তারা প্রেসিডেন্টকে হত্যা করার প্ল্যান করছে এবং ভিক্টোরিয়া এত খারাপ মেয়ে তো না যেমনটা হিউই তাকে চেনে। অন্যদিকে আবার হোমল্যান্ডারের আদেশ অনুযায়ী ডিপ এবং ব্ল্যাক নট চলে গেছে দ্য বয়েজের উপরে আক্রমণ করার জন্য এবং সেখানে চরম ফাইট হয়। ব্ল্যাক নট সেখানে লড়াইয়ের দরুন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ডিপকে একা পেয়ে সবাই উদ্যম পেটায়, তবে তাকে কেউ হত্যা করে না। যদিও এই বয়েজের ভাগ্য ভালো যে সময় মতন যদি এই ট্রেন না আসতো তাহলে তাদেরকে বাঁচাতো। তবে এবার ডিপ এবং নট জানতে পেরে গেছে যে এ ট্রেনই এই বয়েজকে সাহায্য করে যাচ্ছে আর কি। এ ট্রেনকে এবার এই স্থান ছেড়ে পালাতে হবে। একই সাথে এ ট্রেন একা না, তার সাথে অ্যাশলিও তো রয়েছে যে তাকে সাহায্য করেছিল। তারা দুজনেই পালাবে। অ্যাশলি এ ট্রেনকে বলে দেয় যে তার হাতের চিপটা যাতে খুলে রেখে দেয়, যাতে তাকে কেউ ট্র্যাক না করতে পারে, এবং এ ট্রেন তার নিজের সম্পূর্ণ পরিবার নিয়ে স্থান ত্যাগ করে পালিয়ে গেছে। সিস্টার সেজ প্রথমে সন্দেহ করেছিল যে এ ট্রেনই হয়তো সেই লিগ বয়েসকে সাহায্য করে যাচ্ছে, তবে সেটা সে হোমল্যান্ডারকে কেন বলেনি। সেই রাগে হোমল্যান্ডার সেজকে দ্য সেভেন থেকে বার করে দেয়। অন্যদিকে সমীরের উপরে দায়িত্ব পড়েছিল সেই ভাইরাসটা বানানোর এবং ফ্রেঞ্চ এবং কিমিকো তার উপর নজর রাখছিল, তবে সমীর কোনো মতে তাদের চোখে ধুলো দিয়ে সেই স্থানে পালায়। সেই ভাইরাসটা কিমিকোর পায়ে পুশ করে দেয়, যার ফলে ফ্রেঞ্চি কিমিকোর সম্পূর্ণ পাটাই কেটে দেয় যাতে সেই ভাইরাসটা কিমিকোর শরীরে না পৌঁছায়। এখন সমীর তো পালিয়ে গেছে, সেই ভাইরাসের যেটুকুনি অংশ রয়েছে সেটা কিমিকোর সেই কাটা পাতে, সেখান থেকে কি ফ্রেঞ্চি সেই ভাইরাসটা তৈরি করতে পারবে কে জানে। অন্যদিকে রায়ানকে নিয়ে নানান শো হচ্ছে, যেটা স্ক্রিপ্ট সব কিছু হোমল্যান্ডার রেডি করেছে, তবে সেই স্ক্রিপ্টটা রায়ান একদমই পছন্দ করছে না, যার কারণে সে সেই শোটাকে রিজেক্ট করে দেয়। আর অবশ্যই হোমল্যান্ডার এটাতে একদমই খুশি হবে না। তবে এদিকে হয়ে গেছে আর এক কাণ্ড, সেই শেফ শিফটারটা যে রূপ নিতে পারে বিভিন্ন, সে স্টারলাইটের রূপ নিয়ে এতক্ষণ ধরে হিউইর সাথে সময় কাটিয়েছে এবং ফাঁকতালে হিউইর কাছে যে গোপন ফাইলগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং অরিজিনাল স্টারলাইটকে তাকে কোনো একটা ঘরে আটকে রাখা হয়েছে। তারপর আমরা হোমল্যান্ডারকে দেখতে পাই যে রায়ানের ব্যাগটা চেক করে এবং সেখানে একটা ছবি দেখতে পায় যেটা বুচার তাকে গিফট করেছিল। সেই ছবিটা ছিল রায়ানের মা অর্থাৎ বেকা, বুচার এবং রায়ানের। এবং হোমল্যান্ডারের মনে আবার হিংসা শুরু হয় এবং নিজের ঘর ভাঙচুর করা শুরু করে। পরে যখন হোমল্যান্ডার রায়ানকে ডাকে, রায়ান হোমল্যান্ডারের সেই রূপটা দেখে আবার সেখান থেকে বেরিয়ে যায়, মানে ঘর থেকে বেরিয়ে যায় এবং সে চলে যায় বুচারের সাথে সাক্ষাৎ করার জন্য, কারণ বুচার বর্তমানে হসপিটালে ভর্তি। যেমনটা জানি যে তার একটা রোগ হয়েছে। গ্রেস মেলোডি সেখানে উপস্থিত ছিল এবং সে চেয়েছিল যে রায়ান এখানে আসুক, কারণ সে ভেবেছে যে রায়ানই একমাত্র হোমল্যান্ডারকে মারতে পারবে। এমনকি সে রায়ানকে সত্য কথাটাও বলার চেষ্টা করে
যে এতদিন হোমল্যান্ডার কত মানুষকে হত্যা করেছে, রায়ানের মায়ের সাথে হোমল্যান্ডার কি কি করেছে, সব কিছু। তবে রায়ানের পক্ষে এখন বিচার করাটা খুবই মুশকিল, কারণ সে ছোট। সে হোমল্যান্ডারকে হত্যা করবে এত বড় চিন্তা তো সে করেনি। তবে গ্রেস ম্যালোরি তাকে তো এখানে আটকে রাখার চেষ্টা করছে, অর্থাৎ রায়ানকে। রায়ান যখন বুঝতে পারে যে এই স্থানটা যেমন তেমন না, বরং সিআইএ এর বানানো এমন একটা স্থান যেখানে সুপারহিরোদের আটকে রাখা হয়, তখন সে ম্যালোরিকে ধাক্কা মারে এমন জোরে যে ম্যালোরি মারা যায়। অন্যদিকে হোমল্যান্ডার পাগলামি চরম শিখরে পৌঁছেছে এবং লাইভ টেলিভিশনে ভিক্টোরিয়া নিউম্যানের সত্যটা সবাইকে জানিয়ে দেয় যে সে একটা সুপার হিরো। সবচেয়ে বড় কথা হচ্ছে ভিক্টোরিয়ার কংগ্রেসে একটা বড় সাপোর্ট রয়েছে এবং হোমল্যান্ডার সেটা চায়। সেই কারণেই হোমল্যান্ডার এমন একটা গ্রুপ বানাচ্ছে যেখানে সুপার হিরোদের ফেভারে, সুপার হিরোদের পক্ষে সব নিয়ম বানানো হবে এবং ভিক্টোরিয়া যদি না মানে তাহলে সমস্যাটা তার এবং তার মেয়ের হবে। একই সাথে হোমল্যান্ডার অ্যাশলিকেও বলে দেয় যে সেই মানুষগুলোর একটা লিস্ট বার করতে যারা ভট কোম্পানি এবং হোমল্যান্ডারের এগেনস্টে নানান খবর সমস্ত কিছু লিক করে বেড়াচ্ছে, সবাইকে তারা হত্যা করবে। হোমল্যান্ডার ডিপ এবং নোয়ারের উপরে দায়িত্ব দিয়েছে যে সেই মানুষগুলোকে খুঁজে হত্যা করতে যাদের নাম এই লিস্টে রয়েছে, অর্থাৎ যারা হোমল্যান্ডারের এগেনস্টে কাজ করে বেড়াচ্ছে। এবং ডিপ সেখানে অ্যাশলির নামও লিখে দেয়। অ্যাকচুয়ালি ডিপের সাথে অ্যাশলির একটা ঝামেলাও হয়েছে এবং অ্যাশলি বাইরে থেকে সেটা শুনতে পায় যে তাকে হত্যা করার প্ল্যান হচ্ছে। সেই কারণে অ্যাশলি গোপনে হোমল্যান্ডারের ঘরে ঢুকে নিজের শরীরে কম্পাউন্ড ভি পুশ করে। আমরা জানি যে অ্যাশলির চুলটা নকল, সম্ভবত সে একটা ক্যান্সার পেশেন্ট। তবে সেই ওষুধটা পুশ করার পর তার মাথায় কেমন একটা আমরা জিনিস লক্ষ্য করতে পারি, যেটা আমি লাস্টে এক্সপ্লেন করে দেবো যে কি এই জিনিসটা, ওষুধের ফলে তাদের শরীরে কি হচ্ছে। একই সাথে ভিক্টোরিয়া নিউম্যানের এগেনস্টে যে ফাইলগুলো ছিল সেগুলো তো চুরি হয়ে গেছে। এখন এই বয়েজ ভিক্টোরিয়া নিউম্যানকে ফাঁসাবে কি করে? হিউইর সাথে যে স্টারলাইট ছিল সেটাও তো নকল সেই স্টারলাইট, সেই শেফ শিফটার। তবে এটা তো কেউ জানে না। তাদের প্ল্যান ছিল যে প্রেসিডেন্টকে হত্যা করা এবং অবশ্যই প্রেসিডেন্ট মারা গেলে তার দায়িত্বটা ভাইস প্রেসিডেন্ট নিয়ে নেবে, অর্থাৎ ভিক্টোরিয়া নিউম্যান। তবে নিউম্যান তো নিজেই একজন সুপার হিরো। যাই হোক, প্রেসিডেন্টের সিকিউরিটির একটা ব্যাপার আছে, তাকে একটা সেফ জায়গায় রাখা হচ্ছে, একটা ভল্টে। তবে স্টারলাইট যে একটা শেফ শিফটার এটা তো কেউ জানতো না। সে সেই স্থানে আক্রমণ করে দেয়, সেখানে চরম ক্যাওস শুরু হয়। তবে অন্যদিকে যে সত্যিকারের স্টারলাইট, সে কোনো মতে নিজের বাঁধন খুলে সঠিক সময় সেখানে গিয়ে পৌঁছায় এবং সেই ডুপ্লিকেট শেফ শিফটারটাকে হত্যা করে ফেলে। অন্যদিকে ভিক্টোরিয়া নিউম্যান হিউইকে ফোন করে এবং তার থেকে সাহায্য চায়। নিউম্যান বুঝতে পেরে গেছে যে সে ফেসে গিয়েছে। হোমল্যান্ডারের আন্ডারে সে কাজ করতে পারবে না, সে একটা পাপেট হয়ে যাবে, একটা পুতুলের মতন কাজ করবে। সে জাস্ট এই ঝামেলা ত্যাগ করে বেরোতে চায়, পালাতে চায় এবং তার জন্য সিআইএর সাহায্য প্রয়োজন। সে বয়েজদের থেকে সাহায্য নিতে চায়। তবে নিউম্যানের মাথায় অ্যাকচুয়ালি কি আছে কে জানে। সে চাইলে তো পুরো বয়েজকেই হত্যা করে দিতে পারে। সেই কারণে ফ্রেঞ্চির সাহায্য নিয়ে তারা এক টাইপের ভাইরাস বানিয়েছে, এক টাইপের ইঞ্জেকশন, যেটা সম্ভবত নিউম্যানকে হত্যা করতে পারে সম্ভবত। তো ভিক্টোরিয়া নিউম্যান তো সেখানে গিয়ে পৌঁছায়। তবে বুচার সেখানে চলে আসে যে নিউম্যানকে সেখানে নিষ্ঠুরভাবে হত্যা করে। আমরা দেখতে পাই বুচারের শরীর থেকে টেন্টিকেলস সুরের মতন কিছু বেরোচ্ছে, যেটা যথেষ্ট পাওয়ারফুল এবং সেটা নিউম্যানকে দুটো খণ্ডে বিভক্ত করে দেয়। তবে কি করে হলো? দেখুন, বুচারের মধ্যে একটা শক্তি রয়েছে এবং এই শক্তির সাহায্যেই সে কিন্তু এজিকেলকে হত্যা করেছিল। তবে এই শক্তিটা তার মধ্যে আসলো কি করে, যার অ্যান্সারটা আমরা সম্ভবত বয়েজের যে অ্যানিমেটেড সিরিজ অর্থাৎ ডায়াবলিক্যাল তার 7 নম্বর এপিসোডে পেয়ে গেছি, যেখানে জন নামক একজন মানুষ যে ভটে কাজ করতো, সে তার ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচানোর জন্য একটা কম্পাউন্ড ভি চুরি করে তার স্ত্রীর শরীরে পুশ করবে এবং তার স্ত্রীর শরীরে যে প্যানক্রিয়াটিক ক্যান্সারটা ছিল সেটা একটা জন্তুর আকার নিয়ে নেয় এবং সেখানে চরম ক্যাওস শুরু হয়। সেম এরকমভাবে তার শরীর থেকে একটা টেন্টিকেলস বেরিয়ে সবাইকে হত্যা করছিল। এমনকি সেই প্যারাসাইটের নিজস্ব চিন্তা করারও একটা ক্ষমতা ছিল, মানে একটা সিম্বায়োটিক রিলেশন তৈরি করেছিল, ঠিক যেমনটা বুচারের মধ্যে রয়েছে। তো আমরা বলতে পারি যে কারো শরীরে যদি কোনো রোগ থাকে এবং তার শরীরে যদি ভি পুশ করা হয়, তাহলে সেই রোগটা কোনো একটা প্যারাসাইটের একটা আকার নেয়। আর এতক্ষণ যে আমরা দেখছিলাম যে বুচার সেই জো কিসলারের সাথে কথা বলছিল, সেটা অ্যাকচুয়ালি সেই প্যারাসাইটটা যে বুচারকে নানা নির্দেশ দিচ্ছিল, তাকে অ্যাডভাইস দিচ্ছিল। ঠিক যেমন এডি এবং ভেনম তারা দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে। যাই হোক, বুচার তো ফুল ফর্মে রয়েছে এবং এবার আর তাকে কে আটকাবে? অন্যদিকে নিউম্যান তো মারা গেছে এবং এই সব দোষ পড়ে গেছে প্রেসিডেন্ট সিঙ্গারের উপরে এবং সেজ এই প্ল্যানটাই তো করেছিল। হোমল্যান্ডার ভেবেছিল যে সে হেরে গেছে, তার একটাই পাপেট ছিল নিউম্যান, সেও তো মারা গেল, এখন তাকে কে সাপোর্ট করবে? তবে সেজ অনেক আগে থেকেই প্ল্যান করেছিল। সেজের কাছে একটা রেকর্ডিং দেখতে পাই যেখানে দেখি যে সিঙ্গার নিউম্যানকে হত্যা করার কথা বলছিল এবং পাবলিক এটাকেই সত্য মনে করে সিঙ্গারকে অ্যারেস্ট করে নেয়। এবং যেহেতু প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে, সেই কারণে সে স্পিকার অফ দ্য হাউস অর্থাৎ স্টিভেন কলহন তাকে বর্তমানে প্রেসিডেন্টের জায়গাটা দেওয়া হয়, মানে সে ক্ষমতাগুলো পেয়ে যায়, অর্থাৎ তাদের আইনের 25th অ্যামেন্ডমেন্ট। এবং সে হচ্ছে হোমল্যান্ডারের পাপেট, তার চামচা। হোমল্যান্ডার এখন নিজের মতন করে আইন বানাবে, তার আইন পরিবর্তন করছে।
গোটা দেশে মার্শাল ল জারি করা হয়েছে এবং দেশের কোনা কোনা থেকে সুপারহিরোদের ডাকা হচ্ছে যারা নিজের দায়িত্ব গোটা রাজ্যগুলো সামলাবে এবং তারা সরকার এবং পুলিশকে খবর দেবে না, তারা সরাসরি হোমল্যান্ডারকে এসে খবর দেবে। বলতে গেলে গোটা দেশ হোমল্যান্ডার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এরকম একটা সিচুয়েশনে বয়েজ কি করবে, কারণ তাদের হাতে তো সরকারও নেই। তারা পালানোর চেষ্টা করছে, তবে পালিয়ে যাবে কত দূর। তারা প্রত্যেকে ধরা পড়ে যায় এবং কিমিকো তাকে আমরা প্রথমবারের মতন কথা বলতে দেখি। অ্যাকচুয়ালি প্রথমবার একটা শকের কারণে সে তার কথা বলার ক্ষমতাটা হারিয়েছে এবং ফ্রেঞ্চিকে অ্যারেস্ট হতে দেখে, অর্থাৎ কেট যেভাবে ফ্রেঞ্চিকে কন্ট্রোল করছিল সেটা দেখে কিমিকো কথা বলে ওঠে। অন্যদিকে হিউই তো অ্যারেস্ট হয়ে যায়, তবে স্টারলাইট তার পাওয়ারটা ফিরে পেয়েছে এবং সেখান থেকে উড়ে পালিয়ে যায়। কি হবে এর পরের সিজনে কে জানে। আমরা হোমল্যান্ডারকে দেখতে পাই যে সে একটা ক্রায়ো চেম্বারের সামনে গিয়ে পৌঁছায় যেটার মধ্যে সোলজার বয়কে আটকে রাখা হয়েছে। সো এইটুকুনি তো আমরা বুঝতে পারছি যে সিজন 5 ধুন্ধুমার হতে চলেছে এবং সেটা ফাইনাল সিজন। আমরা কিছু ফুল অন অ্যাকশন দেখতে চলেছি। ওয়েল, কি হবে এরপরে, কি অনুমান করছেন সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। এবং দ্য বয়েজের সিজন 4 স্টোরি আপাতত এইটুকুনি রয়েছে। হ্যাঁ, বেশ কিছু ছোটোখাটো ডিটেলস আমি বলিনি, বহু এমন জিনিসও রয়েছে যেগুলো অবশ্যই আমি এই ভিডিওতেও তো আলোচনা করতে পারবো না। আশা করি আপনারা বুঝেছেন। তো আপনাদের কেমন লেগেছে ডেফিনেটলি জানাবেন। ভিডিওটা লাইক করতে একদমই ভুলবেন না এবং অবশ্যই আমাকে সোশ্যালে ফলো করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেল এবং সোশ্যাল লিঙ্কসগুলো ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।